একদম সোজাসুজি শুরু করা যাক। আজকের এই রোমহর্ষক কাহিনী বিশ্লেষণে আমরা এমন একটা গল্পে ডুব দিতে চলেছি যা শুনলে আক্ষরিক অর্থেই গায়ে কাটা দেবে। 221 হ্যারিসন রোড চ্যানেলের সুকান্ত দাসের লেখা কালবৈশাখীর ভয়াবহ রাত। আজ আমরা এর আদ্যপ্রান্ত একেবারে খুঁটিয়ে দেখব। এমন একটা গল্প যার পড়তে পড়তে লুকিয়ে আছে এক অজানা জমানো আতঙ্ক। তো চলুন শুরু করা যাক। চারদিকে ঘুটঘুটে অন্ধকার রাস্তা, ধারে কাছে কোনো জনমানুষ নেই, আর মাথার উপর ফুঁসছে এক ভয়ঙ্কর ঝড়। ঠিক এরকম একটা পরিস্থিতিতে কেউ যদি হঠাৎ লিফট চায়, তখন কি করা উচিত? এই গল্পের প্রধান দুই চরিত্র, হরি এবং কমল, ঠিক এরকমই একটা মারাত্মক পরিস্থিতির মাঝখানে এসে পড়েছিল। তাদের নেয়া খুব সামান্য একটা সিদ্ধান্ত কিভাবে এক চরম বিভীষিকায় রূপ নেয়, আজ আমরা সেটাই দেখব। আচ্ছা, এবার একটু গভীরে যাওয়া যাক। এই পুরো ঘটনার প্রেক্ষাপট বুঝতে গেলে সবার আগে কালবৈশাখীর ভয়াবহতাটা বুঝতে হবে। কালবৈশাখী মানে তো আমরা জানি এক প্রাণঘাতী ধ্বংসাত্মক ঝড়ের তাণ্ডব। আকাশে লালচে আভা, প্রবল হাওয়া, আর মনে হয় যেন এই বুঝি নেমে এলো চূড়ান্ত দুর্যোগ। এই যে গুমোট, দমবন্ধ করা আর ভীষণ একটা ভীতিকর পরিবেশ, এটাই কিন্তু আজকের এই পুরো ঘটনার মূল চালিকা শক্তি। এই অন্ধকারের প্রেক্ষাপটটা না থাকলে হয়তো গল্পের ভয়াবহতা এতটা চরম পর্যায়ে পৌঁছত না। প্রথম অধ্যায়, অন্ধকার ঝোড়ো যাত্রা। রাত তখন 10টা, জায়গাটা হালি শহরের একটা জুট মিল। এখানেই চরিত্র দুটোর মানসিকতার খুব চমৎকার একটা তুলনামূলক চিত্র আমাদের সামনে ফুটে ওঠে। একদিকে আছে কমল, যার চোখে শুধুই কলকাতার ব্যস্ততা আর ব্যবসার স্বপ্ন। অন্যদিকে হরি, যে আবার হালিশ শহরের মাটির সোঁদা গন্ধ, গঙ্গার ধারের বাতাস আর নির্জনতাকে ভীষণ ভালোবাসে। শহরের লোভ বনাম গ্রামের শান্তি, এই যে একটা সাংস্কৃতিক বৈপরীত্য, এটা গল্পের শুরুর দিকের পরিবেশটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে। আর জানেন তো, শুরুর এই খুব সাধারণ কথোপকথনগুলোর কারণেই কিন্তু পরের অস্বাভাবিক ঘটনাগুলো আরও বেশি ভয়ঙ্কর মনে হতে শুরু করে। জুট মিলের শিফটের হাড় ভাঙা খাটনির কথা ভাবলেই কিন্তু শিউরে উঠতে হয়। দুপুর থেকে রাত 10টা পর্যন্ত টানা 4-4টে তাঁতের মেশিন সামলানোর পর শরীর কি আর চলতে চায়? তার উপর ঘুটঘুটে অন্ধকার রাস্তা দিয়ে ৪৫ মিনিটের এক লম্বা সাইকেল যাত্রা। এই চরম শারীরিক ক্লান্তি কিন্তু পরবর্তী ভয়ঙ্কর ঘটনাগুলোর একটা শক্ত ভিত তৈরি করে দেয়। সাইকেলের প্যাডেল ঘোরানোর মতো শক্তিটুকুও তাদের গায়ে অবশিষ্ট ছিল না, আর ঠিক এই দুর্বলতার সুযোগটাই নিয়েছিল সেই অশুভ শক্তি। দ্বিতীয় অধ্যায়, ঝড়ের রাতে অচেনা লোক। আর ঠিক এখান থেকেই বিপদের শুরু। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা নির্জন প্রকাণ্ড তেঁতুল গাছের নিচে হরি আর কমল দেখতে পায় দুটো কালো ছায়া মূর্তিকে। ঝড় ঠিক শুরু হওয়ার মুখেই এই অচেনা লোকগুলো তাদের কাছে ইটভাটা পর্যন্ত একটু লিফট চায়। দৃশ্যপটটা একবার মনের মধ্যে কল্পনা করা যাক। অন্ধকার, নির্জন রাস্তা, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি, আর ওই গাছের নিচে দাঁড়িয়ে থাকা দুটো অস্পষ্ট অবয়ব। বিপদের শুরুটা কিন্তু ঠিক এই মুহূর্তটা থেকেই হয়। সাহায্য করার এই বিষয়টা কিভাবে ধাপে ধাপে এক ভয়ঙ্কর বিভীষিকায় রূপ নিল তা এখানে বেশ স্পষ্ট। আগন্তুকরা প্রথমেই কিন্তু সাইকেল চালানোর দায়িত্বটা নিজেদের কাঁধে তুলে নেয়। তবে একটু পরেই শুরু হয় আসল অস্বাভাবিকতা। প্রবল ঝড় বৃষ্টি আর উল্টো দিকের দমকা হাওয়ার মধ্যেও সাইকেলের গতি হু হু করে বাড়তে থাকে। অদ্ভুত ব্যাপার হলো, লোকগুলোর মধ্যে হাঁপিয়ে যাওয়ার বা ক্লান্তির লেশ মাত্র ছিল না। কমল আর হরি বারবার তাদের সাইকেলের গতি কমাতে বললেও তারা সেটা সম্পূর্ণ অগ্রাহ্য করে আর এক অদ্ভুত খ্যাক খ্যাক হাসিতে চারপাশ ভরিয়ে তোলে। সাহায্যকারী এই সহযাত্রীরা যে আসলে মানুষ নয়, সেটা ততক্ষণে বেশ পরিষ্কার হতে শুরু করেছে। তৃতীয় অধ্যায়, ভৌতিক সত্যি। সেই চরম ভয়ঙ্কর মুহূর্ত। সুকান্ত দাসের লেখনী এখানে সত্যিই অনবদ্য। সাইকেলের সামনে বসা লোকটা যখন চলন্ত অবস্থাতেই নিজের মাথাটা পুরোপুরি পেছনের দিকে ঘুরিয়ে দেয় আর অন্ধকারের মধ্যে জ্বলতে থাকে দুটো পৈশাচিক কুটিল লাল চোখ, একবার ভাবার বিষয়, সাইকেলের সামনের সহযাত্রী যদি হঠাৎ একটা জীবন্ত কঙ্কালে পরিণত হয়, তখন সেই ভয়ঙ্কর মুহূর্তটা ঠিক কেমন হতে পারে। ভয় আর আতঙ্কে হরির গায়ের রক্ত তখন রীতিমতো বরফ হয়ে গেছে। এই চূড়ান্ত বিভীষিকার মুহূর্তে হরি কিন্তু 1 সেকেন্ডও দেরি করেনি। সে বুঝতে পারে এদের সাথে আর এক মুহূর্ত থাকা মানেই নিশ্চিত মৃত্যু। চলন্ত সাইকেলের ক্যারিয়ার থেকে শূন্যের শরীর ভাসিয়ে সোজা রাস্তার পাশের কাদার মধ্যে লাফ দেয় সে। কিন্তু কমলের ভাগ্য এতটা ভালো ছিল না। ওই অশুভ শক্তিগুলো প্রবল ঝড়ের মধ্যে কমলকে নিয়ে তীব্র গতিতে অন্ধকারের গভীরে হারিয়ে যায়। বাতাসে শুধু ভেসে থাকে কমলের বাঁচার আর্তনাদ। চতুর্থ অধ্যায়, অতীত ও প্রতিশোধ। এখানেই লুকিয়ে আছে আসল রহস্য। হরি কোনোরকমে কাদা মেখে বাড়ি ফিরে আসার পর গভীর রাতে হঠাৎ তার দরজায় সজোরে ধাক্কা পড়ে। দরজা খুলতেই দেখা যায় কমল দাঁড়িয়ে আছে, বৃষ্টিতে ভেজা, থরথর করে কাঁপছে। প্রথমে মনে হয় যাক বাবা বাঁচা গেল, কমল হয়তো শিমুলতলার কাছে সাইকেল থেকে লাফ দিয়ে কোনোরকমে বেঁচে ফিরেছে।
কিন্তু এই স্বস্তিটা ছিল একেবারেই ক্ষণস্থায়ী। এই দৃশ্যটা মনে একটা সাময়িক স্বস্তি এনে দিলেও আসল চমকটা তখনও বাকি ছিল। আর সবচেয়ে রোমাঞ্চক সত্যটি ঠিক এইখানেই সামনে আসে। ওই ভূত দুটো আসলে ছিল রতন এবং শম্ভু, 1 বছর আগে জুট মিলের উইভিং মেশিনে যাদের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। আর জানেন এই দুর্ঘটনার জন্য দায়ী কে ছিল? স্বয়ং হরি। মদ্যপ অবস্থায় হরির একটা সামান্য ভুলের কারণেই মেশিন চালু হয়ে যায়, আর বিদ্যুৎপৃষ্ট হয়ে হাত কাটা পড়ে মৃত্যু হয়েছিল ওই দুজনের। তারা আসলে হরির ওপরই প্রতিশোধ নেওয়ার জন্য ফাঁদ পেতেছিল, কিন্তু হরির লাফ দেওয়ায় তারা শেষমেশ কমলকেই মেরে ফেলে। রাতের শেষে কমলের ছাতাটা যখন হাওয়ায় উড়ে যায়, তখন বিদ্যুৎ চমকানোর আলোয় দেখা যায় কমলের জামার হাতা দুটো একেবারে শূন্য, তার কোনো হাত নেই। কমল ততক্ষণে মৃত, আর রতন শম্ভুর আত্মারা শেষমেশ হরিকে কোণঠাসা করে ফেলেছে তাদের বিভৎস প্রতিশোধ নেওয়ার জন্য। গল্পের এই শেষটা সত্যিই অকল্পনীয়, তাই না? পঞ্চম অধ্যায়, শ্রোতাদের প্রতিক্রিয়া। আমাদের এই কমিউনিটি। অঙ্কিতা সিং নামের একজন শ্রোতার মন্তব্য এখানে দারুণ ইন্টারেস্টিং। তিনি জানিয়েছেন যে পরীক্ষার আগে টেনশন কাটাতে তিনি এই ভূতের গল্প শোনেন। এটা সত্যিই খুব অদ্ভুত অথচ মজার একটা বিষয়। কিভাবে এই ভয়ঙ্কর আঞ্চলিক ভূতের গল্পগুলোই আবার বহু মানুষের কাছে মানসিক স্বস্তি আর স্ট্রেস রিলিফের কাজ করে। ভয়ের মাধ্যমে মানুষ প্রশান্তি খুঁজে পাচ্ছে, ভাবা যায়? গল্পগুলোর এই অবিশ্বাস্য ভৌগোলিক বিস্তারও কিন্তু অবাক করার মতো। আসামের আব্দুল সুফিয়ানের মতো শ্রোতারাও এই গ্রাম বাংলার গল্পগুলোর সাথে গভীরভাবে একাত্মবোধ করেন। নির্দিষ্ট কোনো অঞ্চলের ভৌতিক গল্প, যেমন ধরুন এই কালবৈশাখী আর জুট মিলের প্রেক্ষাপট, কিভাবে বিভিন্ন প্রান্তের মানুষদের একটা সূত্রে গেঁথে ফেলে, এটা তারই একটা চমৎকার উদাহরণ। অডিও দুনিয়ার একটি বড় সমস্যাও এখানে খুব স্পষ্টভাবে উঠে এসেছে। শ্রোতা অরিন্দম যেমনটা বলেছেন, অনেক জায়গাতেই বিদেশি মমির গল্পে গ্রাম বাংলা ট্যাগ লাগিয়ে স্রেফ ক্লিকবেইট হিসেবে ব্যবহার করা হয়। এই বিষয়ে উপস্থাপক সুমিতেন্দ্রর অবস্থান খুব পরিষ্কার। তিনি এই প্রতারণামূলক কাজের ঘোর বিরোধী। নিরপেক্ষ অবস্থান বজায় রেখেও তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে শ্রোতাদের বিভ্রান্ত না করে খাঁটি সাংস্কৃতিক ও আঞ্চলিক গল্প তুলে ধরাটাই ক্রিয়েটরদের আসল কাজ হওয়া উচিত। আর সবশেষে উপস্থাপক সুমিতেন্দ্র তার নিজের জীবনের একটা অদ্ভুত ঘটনার পূর্বাভাস দিয়েছেন। বোকখালিতে একদম দিনের আলোয় তিনি নাকি এমন এক অমীমাংসিত পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন যা তিনি আগামীতে শ্রোতাদের সাথে শেয়ার করতে পারেন। উপস্থাপকের এই ধরনের বাস্তব অভিজ্ঞতা গল্পের কল্পনা আর আমাদের বাস্তব জীবনের মধ্যকার সীমারেখাকে একদম মুছে দেয়। পুরো বিষয়টাই আরও অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। আমরা এসে পড়েছি আজকের এই বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে। একবার ভেবে দেখার বিষয়, ওই অন্ধকার রাস্তায় সাইকেলে কঙ্কাল দেখার পর ঠিক কী করা উচিত ছিল। আর আমাদের নিজেদের অতীতেও কি এমন কোনো অমীমাংসিত বা ভৌতিক গল্প লুকিয়ে আছে? এই প্রশ্নটার সাথেই আজ বিদায় নিচ্ছি। চারপাশের অজানা রহস্যগুলো হয়তো এভাবেই আমাদের রোজকার জীবনে উকি দিয়ে যায়।